গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি বিখ্যাত উপন্যাস পাওলো কোয়েলহোর লেখা দ্য আলকেমিস্ট। আজ প্রথম পর্ব। মুখবন্ধ। কাফেলার কারো সাথে করে আনা একটি বই আলকেমিস্ট হাতে নিলেন। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে নার্সিসাস নিয়ে একটি গল্প তার চোখে পড়ল। নার্সিসাসের কাহিনীর সাথে আগে থেকেই পরিচিত ছিলেন আলকেমিস্ট। এক তরুণ নিজের সৌন্দর্য উপভোগ করতে একটি লেকের পাড়ে উবু হয়ে বসে থাকত। সে নিজের রূপে এতই বিমোহিত হয়ে গিয়েছিল যে উবু হয়ে থাকতে থাকতে এক সকালে সে লেকে পড়ে ডুবে মারা গেল। যে জায়গাটিতে সে পড়ে গিয়েছিল সেখানে একটি সুন্দর ফুলের জন্ম হল। এই ফুলকেই বলা হয় নার্সিসাস। কিন্তু লেখক এখানেই গল্পটি শেষ করেননি। তিনি লিখলেন, নার্সিসাস যখন মারা গেল তখন বনের দেবীরা এসে দেখলেন টলটলে মিষ্টি পানিতে কানায় কানায় পূর্ণ লেকটি এখন নোনা পানিতে ভরে গেছে। তুমি কাঁদছ কেন? জানতে চাইলেন দেবীরা। নার্সিসাসের জন্য কাঁদছি, লেক জবাব দিল। আহ, তুমি যে নার্সিসাসের জন্য কাঁদবে তাতে তো অবাক হবার কিছু নেই, তারা বললেন। আমরা পর্যন্ত বনে তার পেছনে ছুটতাম, তবে একমাত্র তুমিই তার সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করতে পেরেছিলে। হ্যাঁ, নার্সিসাস সুন্দর ছিল? লেকটি জিজ্ঞেস করল। এ বিষয়টি তোমার চেয়ে ভালো আর কে জানে, অবাক হয়ে বললেন দেবীরা, কারণ তোমার পাড়ে এসেই তো সে প্রতিদিন নিজের রূপে বিভোর হতো। কিছু সময় নীরব হয়ে রইল লেক। সবশেষে সে বলল, আমি নার্সিসাসের জন্য কাঁদছি, তবে নার্সিসাস সুন্দর ছিল কিনা আমি লক্ষ্য করিনি। কিন্তু আমি কাঁদি কারণ প্রতিবার যখন পাড় থেকে আমার দিকে ঝুঁকত আমি তখন তার চোখের গভীরে আমার নিজের রূপ প্রতিফলিত হতে দেখতাম। কি সুন্দর গল্প, আলকেমিস্ট ভাবলেন। নাম তার সান্তিয়াগো। ভেড়ার পাল নিয়ে পরিত্যক্ত চার্চটির কাছে সে যখন পৌঁছাল তখন চারদিকে ঘন অন্ধকার। অনেক আগেই চার্চের ছাদ ভেঙে পড়েছে। যেখানে একসময় পবিত্র বস্তুগুলো রাখা হতো সেখানে এখন দাঁড়িয়ে আছে বিশাল এক ডুমুর গাছ। রাতটি সেখানেই কাটানোর সিদ্ধান্ত নিল ছেলেটা। ভাঙা দরজা দিয়ে সব কটা ভেড়াকে ভেতরে ঢোকাল। তারপর সে নিজে ভেতরে প্রবেশ করল। কয়েকটি তক্তা আড়াআড়ি রেখে দরজা বন্ধ করে দিল। এই এলাকায় নেকড়ে নেই, তবে কোনো ভেড়া যাতে রাতে ঘুরতে যেতে না পারে সেজন্যই এই ব্যবস্থা। যদি কোনোটি একবার বের হতে পারে তবে পরের সারাটি দিন যাবে সেটি খুঁজতে। নিজের জ্যাকেট দিয়েই মেঝে ঝাড়ল সে। তারপর সবেমাত্র শেষ করা বইটিকে বালিশ বানিয়ে শুয়ে পড়ল। মনে মনে বলল, তাকে আরও মোটা বই পড়তে হবে। যত মোটা তত টেকসই, বালিশ হিসেবে আরও আরামদায়ক। যখন তার ঘুম ভাঙল তখন ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। আধ ভাঙা ছাদ দিয়ে ঝিলিমিলি তারা দেখা যাচ্ছিল। আর একটু ঘুমাতে পারলে ভালো হতো, ভাবল সে। এক সপ্তাহ আগে ঠিক এই স্বপ্নটি দেখেছিল সে। তখনও স্বপ্ন শেষ হওয়ার আগেই জেগে উঠেছিল। গা ঝাড়া দিয়ে উঠল। লাঠি দিয়ে তখনও ঘুমিয়ে থাকা ভেড়াগুলোকে জাগাতে শুরু করল। লক্ষ্য করল সে জেগে ওঠা মাত্র বেশিরভাগ ভেড়াও পিটপিট করে তাকাতে শুরু করে দিয়েছে। 2 বছর ধরে সে ভেড়াগুলোর সাথে আছে। মনে হচ্ছে কোনো এক রহস্যময় শক্তি ভেড়ার পালের সাথে তার জীবনকে জুড়ে দিয়েছে। আর সে খাবার আর পানির খুঁজে গ্রামের পথ বেয়ে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। তারা আমার ব্যাপারে এত অভ্যস্ত হয়ে গেছে যে আমার সময়সূচিও তারা জানে, বিড়বিড় করে বলল সে। 1 মিনিট চিন্তা করে তার মনে হল বিষয়টি অন্যরকমও হতে পারে। সে নিজেই আসলে তাদের ধারায় অভ্যস্ত হয়ে পড়েছে।
অবশ্য কয়েকটি ভেড়ার ঘুম ভাঙতে কিছু বেশি সময় নেয়। ছেলেটা তার লাঠি দিয়ে সেগুলোকে একটি একটি করে খোঁচা দিতে লাগল, তবে প্রতিটির নাম ডেকে ডেকে। তার ধারণা সে যা বলে ভেড়ারা তা বোঝে, তাই সে বই পড়তে পড়তে ভালো লাগা অংশগুলো মাঝে মাঝে তাদেরও শোনায়। সে মাঠে মাঠে ঘুরে বেড়ানো রাখালের একাকিত্বের কথা বলে, তার সুখের কথা জানায়। অনেক সময় ছেড়ে আসা গ্রামে সে যা কিছু দেখেছে সেগুলো সম্পর্কে তার অভিমত প্রকাশ করে। তবে কয়েকদিন ধরে ভেড়াদেরকে সে কেবল একটি কথাই বলে চলেছে, ওই মেয়ের কথা। আর মাত্র 4 দিন পর সে ওই মেয়ের গ্রামে যাবে ভেড়ার পশম বেচতে। সে মাত্র একবারই ওই গ্রামে গিয়েছিল, 1 বছর আগে। মেয়েটির বাবা একটি মুদি দোকানের মালিক, বেশ চালাক। কেউ যাতে তাকে ঠকাতে না পারে সেজন্য তার সামনেই ভেড়ার পশম ছাড়তে হয়। এক বন্ধুর কাছ থেকে খবর পেয়ে সে ভেড়াদের নিয়ে গিয়েছিল ওই দোকানির কাছে। আমি কিছু পশম বেচতে চাই, ছেলেটা বলেছিল দোকানিকে। দোকানে তখন বড্ড ভিড়। লোকটি তাকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে বললেন। সময় কাটাতে সে দোকানের সিঁড়িতে বসে ব্যাগ থেকে বই বের করল। রাখাল বালকেরাও পড়তে পারে, আমার জানা ছিল না, একটি মেয়ে কথা বলে উঠল তার পেছন থেকে। মেয়েটিকে দেখলেই বোঝা যায় সে আন্দালুসিয়া এলাকার। তার ঢেউ খেলানো কালো চুল আর চোখ দুটি অস্পষ্টভাবে মুরিশ বিজয়ীদের কথা মনে করিয়ে দেয়। আসলে কি বইয়ের চেয়ে আমার ভেড়াগুলোর কাছ থেকেই অনেক বেশি শিখি, জবাব দিয়েছিল ছেলেটা। তারা 2 ঘন্টা কথা বলেছিল। মেয়েটি জানিয়েছিল ওই দোকানি তার বাবা। মেয়েটি তাদের গ্রামের গল্প করছিল, বলেছিল এখানকার প্রতিটি দিনই অন্য দিনের মতো। রাখাল বালক তাকে আন্দালুসিয়া এলাকার প্রান্তরগুলোর কথা শুনিয়েছিল। অন্য যেসব শহরে সে গেছে সেখানকার কথা বলেছিল। ভেড়ার বদলে অন্য কারোর সঙ্গে কথা বলতে পারা ছিল খুব আনন্দের। তুমি কিভাবে পড়তে শিখেছ? মেয়েটি এক পর্যায়ে জিজ্ঞেস করেছিল। অন্য সবাই যেভাবে শেখে, তার জবাব, স্কুলে। আচ্ছা, তুমি যদি পড়তেই জানো তবে এই রাখালগিরি কেন করছো? ছেলেটা বিড়বিড় করে কিছু একটি জবাব দিল। এই করেই প্রসঙ্গ পাল্টাবার সুযোগ পেয়ে গেল। সে নিশ্চিত ছিল মেয়েটি কিছুই বুঝতে পারেনি। সে তার ভ্রমণ কাহিনী বলে চলল, আর মেয়েটির মুরিশ চোখ ভয় আর বিস্ময়ে বড় বড় হয়ে উঠছিল। সময় যতই গড়িয়ে যাচ্ছিল, ছেলেটির মনে ততই ইচ্ছে জাগছিল দিনটি যেন কোনোভাবেই শেষ না হয়ে যায়। মেয়েটির বাবা যেন ব্যস্তই থাকেন, তাকে যেন 3টি দিন অপেক্ষায় রাখেন। সে বুঝতে পারল সে নিজের মধ্যে নতুন কিছু অনুভব করছে। জীবনে এই প্রথমবার এক স্থানে চিরদিনের জন্য থেকে যাওয়ার বাসনা জেগেছিল মনে। ঝলমলে কালো চুলের মেয়েটি তাকে বদলে দিয়েছে। তার দিনগুলো আর কখনো আগের মতো হবে না। কিন্তু শেষ পর্যন্ত দোকানি চলে এলেন। তিনি ছেলেটিকে 4টি ভেড়ার পশম ছাড়তে বললেন। তিনি পশমের দাম দিয়ে আগামী বছরও তাকে আসতে বললেন। আর 4 দিন পর ওই গ্রামেই পৌঁছাবে সে। তার ভেতরে শিহরণ ছিল, একই সাথে অস্বস্তিও লাগছিল। প্রশ্ন জাগছিল, মেয়েটি কি তাকে ভুলে গেছে? অনেক রাখালই তো সেখানে যায় পশম বেচতে। ভুলে গেলে যাকগে, তাতে আমার কি আসে যায়, সে তার ভেড়াকে বলল। আমি বিভিন্ন জায়গার অনেক মেয়েকে চিনি। মুখে সে যাই বলুক না কেন, তার মন ঘুরপাক খাচ্ছিল মেয়েটিকে নিয়েই। মেয়েটিকে সে হারাতে চায় না। আর সে জানে নাবিক আর হকারদের মতো রাখালরাও কোনো একটি শহরে এমন কাউকে খুঁজে পায় যে তাদের বেপরোয়া ঘোরাঘুরির আনন্দ ভুলিয়ে দিতে পারে। ভোর হচ্ছিল। ছেলেটা ভেড়াগুলোকে সূর্যের দিকে মুখ করে চালাতে লাগল। তার মনে হলো ভেড়ারা কখনো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। হয়তো এই কারণেই তারা সবসময় আমার খুব কাছে থাকে।
ভেড়াদের মাথায় থাকে কেবল খাবার আর পানির চিন্তা। ছেলেটা যতদিন আন্দালুসিয়ার সেরা প্রান্তরগুলোর কথা জানবে ততদিন তারা তার বন্ধু থাকবে। তাদের দিনগুলো সবই একই রকম, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অপরিবর্তনীয় সীমাহীন সময়। তারা তাদের শৈশবে কখনো একটি বইও পড়েনি। শহরে যা যা দেখে ছেলেটা তাদের জানিয়েছে তারা সেসবের কিছুই বুঝতে পারেনি। তারা কেবল খাবার আর পানির কথা ভেবেছে। বিনিময়ে তারা উদারভাবে পশম দিয়ে যাচ্ছে আর দিচ্ছে সঙ্গ আর মাঝে মাঝে মাংস। ছেলেটা ভাবল, আমি আজ একটি দৈত্য হয়ে তাদেরকে একটি একটি করে জবাই করতে থাকি যদি, তবে কি হবে? মনে হয় ভেড়াগুলোর বেশিরভাগই মারা যাওয়ার আগে হয়তো বুঝতেই পারবে না তাদের জীবন শেষ হতে চলেছে। তারা আমাকে বিশ্বাস করে আমি তাদের খাবারের ব্যবস্থা করি বলেই তারা নিজেদের মতো করে বেঁচে থাকার বুদ্ধি খুইয়ে ফেলেছে। নিজের জ্ঞানী জ্ঞানী ভাবনায় হতবাক হয়ে গেল সে। যে চার্চে সে রাত কাটাল সেখানকার কিছু একটা তার উপর আসর করেনি তো। এখানে থাকতে গিয়েই তো সে দ্বিতীয়বার স্বপ্নটি দেখল, আর তাতেই তার বিশ্বস্ত সঙ্গীদের উপর রাগ জমল। আগের রাতে খাবারের পর যে মদ রয়ে গিয়েছিল সে তা থেকে সামান্য একটু পান করল। সে তার জ্যাকেটটি শরীরের সঙ্গে আরো ভালো করে জড়িয়ে নিল। সে জানে কয়েক ঘন্টার মধ্যে সূর্য ঠিক মাথার উপরে চলে আসবে। তখন গরম এত পড়বে যে তার পক্ষে মাঠ দিয়ে চলা সম্ভব হবে না। গ্রীষ্মকালের দিনে এই সময় স্পেনের সবাই ঘুমিয়ে কাটায়। রাত না নামা পর্যন্ত তাপ থাকে। ওই পুরো সময় তাকে জ্যাকেটটি সাথে রাখতে হয়। গরমের সময় জ্যাকেটটির ওজন যখন বোঝা হয়ে দাঁড়ায় তখনই তার মনে পড়ে এই জ্যাকেটটি ভোরের ঠান্ডা থেকে তাকে রক্ষা করে। আমাদেরকে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হয়, সে ভাবল। সাথে সাথেই জ্যাকেটটির ওজন আর উষ্ণতা তার কাছে স্বস্তিদায়ক মনে হল। জ্যাকেটটির একটি উদ্দেশ্য আছে, ঠিক যেমন আছে ছেলেটারও। তার জীবনের উদ্দেশ্য হল ঘুরে বেড়ানো। 2 বছর ধরে আন্দালুসিয়ার প্রান্তরে প্রান্তরে ঘুরে সে এই অঞ্চলের সব শহর চিনে ফেলেছে। সে পরিকল্পনা করছে এবার গিয়ে মেয়েটিকে বলবে কিভাবে একটি সাধারণ রাখাল পড়তে শিখেছিল। ঘটনা হল সে 16 বছর পর্যন্ত স্কুলে পড়াশোনা করেছিল। তার বাবা মা চেয়েছিলেন তাদের ছেলে পাদ্রী হবে। সেটি হলে তা হবে এই চাষি পরিবারের গর্বের কারণ। তারাও কেবল খাবার আর পানির জন্যেই ভেড়ার মতো কঠোর পরিশ্রম করে গেছেন। সে ল্যাতিন, স্প্যানিশ আর ধর্মতত্ত্ব পড়েছে, কিন্তু একেবারে শৈশব থেকেই সে দুনিয়াকে জানতে চেয়েছে। ঈশ্বরকে জানা আর মানুষের পাপগুলো শেখার চেয়ে এটি তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। অনেক সাহসে ভর করে এক বিকেলে সে বাড়ি গিয়ে বাবাকে বলল সে পাদ্রী হতে চায় না, সে ঘুরে বেড়াতে চায়। বাবা, সারা দুনিয়ার মানুষ আমাদের এই গ্রাম দিয়ে পথ চলে, তার বাবা বলেছিলেন। তারা নতুন কিছুর খোঁজ করে, কিন্তু তারা যখন চলে যায় তারা যেমন মানুষ হিসেবে এসেছিল ঠিক তেমন মানুষ হিসেবেই ফিরে যায়। তারা প্রাসাদ দেখার জন্য পাহাড়ে চড়ে, কল্পনার ফানুস উড়িয়ে ভাবে আগেকার দিন কতই না ভালো ছিল। তাদের ছিল সোনালি চুল, গাঢ় ত্বক। আসলে ঠিক এখন আমরা যেমন আছি তারা তেমন লোকই ছিল। কিন্তু শহরের যেসব প্রাসাদে তারা থাকত আমি সেগুলো দেখতে চাই, ছেলেটা বলেছিল। ওইসব লোক আমাদের এলাকা দেখে বলে তারা এখানে সারা জীবন থাকতে চায়, বাবা জবাব দিলেন। আচ্ছা ঠিক আছে, আমি তাদের এলাকা দেখতে চাই আর বুঝতে চাই তারা কিভাবে বাস করে, ছেলে বলল। এখানে যারা আছে তাদের কাছে খরচ করার মতো অনেক টাকা থাকে, এ কারণেই তারা ঘোরাফেরার ব্যয় মেটাতে পারে, বাবা বলেছিলেন। আমাদের মধ্যে যারা রাখালগিরি করে তারাই কেবল ঘুরে বেড়াতে পারে। তাহলে আমি রাখালই হব, বাবার কথা বলেননি। পরদিন তিনি ছেলেকে একটি থলেতে ভরে 3টি প্রাচীন স্প্যানিশ স্বর্ণমুদ্রা দিয়েছিলেন। এগুলো একদিন মাঠে পেয়েছিলাম। আমি চেয়েছিলাম এগুলো হবে তোমার উত্তরাধিকারের অংশ,
যাই হোক, এখন এগুলো দিয়ে একটা ভেড়ার পাল কিনে ফেলো, তারপর চলে যাও মাঠে। কোনো একদিন তুমি বুঝতে পারবে আমাদের এই পল্লীভূমি সেরা, আর আমাদের নারীরাই সবচেয়ে সুন্দরী। তিনি ছেলেকে আশীর্বাদ করলেন। ছেলেটা তার বাবার চোখে ভালো করে তাকালে দেখতে পেত সেখানেও রয়েছে দুনিয়া দেখার সক্ষমতা অর্জনের আকাঙ্ক্ষা। ওই আকাঙ্ক্ষা তখনও সজীব ছিল, যদিও অনেক বছরের ব্যাপ্তিতে তাকে ওই আকাঙ্ক্ষা কবর দিতে হয়েছিল রোজকার খাবার, পানীয় আর প্রতি রাতে একই জায়গায় ঘুমানোর ব্যবস্থা নিশ্চিত করার জন্য। দিগন্ত রক্তিম হয়ে উঠল। হঠাৎ করেই যেন মাথার উপর হাজির হল সূর্য। ছেলেটা তার বাবার সেই স্মৃতি মনে করে খুশি হল। এর মধ্যেই সে অনেক দুর্গ দেখে ফেলেছে, অনেক নারীর সাক্ষাৎ পেয়েছে, যদিও তাদের কেউই আর কয়েকদিন পর যার সাথে দেখা হওয়ার কথা রয়েছে তার মতো নয়। সে একটি জ্যাকেটের মালিক, একটি বই আছে, এই বইটি বদল করে আরেকটি পেতে পারে, আর আছে একপাল ভেড়া। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিটি দিন সে তার স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে পারে। আন্দালুসিয়ার মাঠঘাট আর ভালো না লাগলে সে তার সব ভেড়া বিক্রি করে জাহাজও ধরতে পারে। এর মধ্যেই তার সাগর নিয়ে অনেক কিছু ভাবা হয়ে গেছে, অনেক নগরী, অনেক নারী এবং খুশি হওয়ার অনেক সুযোগও সে জেনে গেছে। সূর্য ওঠা দেখতে দেখতে ভাবল, গির্জায় গিয়ে আমি ঈশ্বরকে পেতাম না। যখনই সে পারে চেষ্টা করে নতুন পথ চলতে। আগে কখনোই সে ওই ভাঙা চার্চে যায়নি, যদিও অনেকবারই সে এই এলাকার বিভিন্ন অংশে গেছে। দুনিয়াটা বিশাল, অফুরন্ত। তাকে কেবল যা করতে হয় তা হল ভেড়াগুলোকে পথে ঠেলে দিয়ে দারুণ কিছু আবিষ্কারে বিভোর হয়ে যাওয়া। সমস্যা হলো ভেড়াগুলো বুঝতেই পারে না তারা প্রতিদিন নতুন পথে হাঁটছে। তারা দেখে না মাঠগুলো নতুন, মৌসুম বদলে গেছে। তারা কেবল খাবার আর পানি নিয়েই ভাবে। হয়তো আমরা সবাই এরকমই, ছেলেটার মনে হলো। এমনকি আমিও তো মুদি দোকানির মেয়েটাকে দেখার পর আর কোনো নারীর কথাই ভাবছি না। সূর্যের দিকে তাকালো সে। হিসাব করে দেখল দুপুরের আগে তারিফায় পৌঁছানো সম্ভব নয়। সেখানে সে তার বইটি বদলে আরও ভারী একটি নিতে পারবে, বোতলে মদ ভরতে পারবে, চুল দাড়ি কামিয়ে মেয়েটির সাথে দেখা করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। সে ভাবতে চাইল না যে তার আগেই হয়তো অন্য কোনো রাখাল আরও বেশি ভেড়া নিয়ে ওই মেয়েকে বিয়ে করার জন্য সেখানে পৌঁছে গেছে। তার ভাবনায় এলো এটা খুবই সম্ভব যে একটি স্বপ্ন সত্যি হয়ে জীবনকে সুন্দর করে দেবে। সে সূর্য কতদূর উঠল তা দেখে হাঁটার গতি বাড়িয়ে দিল। হঠাৎই তার মনে পড়ল স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন এমন এক বৃদ্ধা থাকে তারিফায়। ওই নারী তার বাড়ির পেছনের একটি কামরায় নিয়ে গেলেন ছেলেটিকে। রঙিন পুঁতির একটি পর্দা দিয়ে বসার ঘর থেকে আলাদা করা কামরাটি। এখানে আছে একটি টেবিল, দুটি চেয়ার আর যিশুর পবিত্র হৃদয়ের একটি ছবি। বৃদ্ধা নিজে বসলেন, ছেলেটিকে বসতে বললেন। তারপর তার দুই হাত টেনে নিয়ে শান্তভাবে মন্ত্র জপতে লাগলেন। বৃদ্ধাকে দেখে জিপসিদের কথাই তার মনে পড়তে লাগল। পথে ঘাটে জিপসিদের সাথে তার অনেকবার দেখা হয়েছে। তারাও ঘুরে বেড়ায়, তবে তাদের ভেড়ার পাল নেই। মানুষজন বলে জিপসিরা অন্যদের ঠকিয়ে জীবন চালায়। এমনও বলা হয় শয়তানের সাথে তাদের যোগসাজশ আছে। তারা শিশুদের অপহরণ করে তাদের গুপ্ত আস্তানায় নিয়ে গিয়ে দাস বানিয়ে রাখে। ছোটবেলায় ছেলেটা ভয় পেত জিপসিদের হাতে বন্দী হয়ে মৃত্যুবরণকে। এই বৃদ্ধা তার হাত দুটি টেনে নিলে শৈশবের সেই ভয় এসে গ্রাস করল তাকে। তবে সে নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করল এই বলে যে এই নারীর কাছে যিশুর পবিত্র হৃদয় আছে। সে চাচ্ছিল না তার হাত দুটি কাঁপতে থাকুক, কারণ তাতে এই বুড়ো নারী জেনে যাবেন সে ভয় পাচ্ছে। সে মনে মনে বাইবেলের কিছু অংশ আওড়াতে লাগল। দারুণ তো, তিনি বললেন, ছেলেটার হাত দুটি এক পলকের জন্যেও না ছেড়ে। তারপর চুপ হয়ে গেলেন। ছেলেটা নার্ভাস হয়ে পড়ছিল।
তার হাত কাঁপতে লাগল। বৃদ্ধা তার টের পেলেন। তিনি তাড়াতাড়ি হাত দুটো ছেড়ে দিলেন। আপনি আমার হাতের রেখা পড়বেন সেজন্য আমি এখানে আসিনি, সে বলল। এখানে আসার জন্য এর মধ্যেই তার মনে অনুশোচনার সৃষ্টি হয়েছে। তার একবার মনে হল দুবার দেখা স্বপ্নটিকে সে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলেছে। এই সম্পর্কে কিছু না জেনে কেবল কিছু ফি দিয়ে কেটে পড়াই ভালো। তুমি এসেছ স্বপ্নের ব্যাখ্যা শুনতে, বৃদ্ধা বললেন। আর স্বপ্ন হল ঈশ্বরের ভাষা। তিনি যখন আমাদের ভাষায় কথা বলেন তখন আমরা ব্যাখ্যা করতে পারি তিনি কি বলেছেন। তবে তিনি যদি আত্মার ভাষায় কথা বলে থাকেন তা কেবল তুমি বুঝতে পারবে। তবে সেটা যাই হোক না কেন, পরামর্শের জন্য আমি তোমার কাছে ফি চাইছি। আরেকটি চালাকি, ছেলেটি ভাবল। তবে একটি সুযোগ নিতে চাইল সে। রাখাল সবসময় নেকড়ে খরা থেকে সুযোগ নেয়। এগুলোই রাখাল জীবনকে রোমাঞ্চকর করে তোলে। আমি এই একই স্বপ্ন দুবার দেখেছি, সে বলল। আমি স্বপ্নে দেখলাম আমি আমার ভেড়ার পাল নিয়ে একটি মাঠে অবস্থান করছি। এমন সময় একটি শিশু এসে ভেড়াগুলোর সাথে খেলতে শুরু করল। কেউ এমন কিছু করুক তা আমি চাই না, কারণ নতুন কাউকে দেখলে ভেড়ারা ভয় পেয়ে যায়। কিন্তু শিশুরা মনে হয় সবসময় তাদেরকে ভয় না পাইয়েই তাদের সঙ্গে খেলা করতে পারে। কেন তারা পারে আমি বলতে পারি না, আর ভেড়ারা মানুষের বয়স কিভাবে বোঝে তাও জানি না। তোমার স্বপ্ন সম্পর্কে আরও কিছু বলো, বৃদ্ধা বললেন। আমি রান্না ফেলে এসেছি। তোমার কাছে তো টাকা পয়সা বেশি নেই, তাই তোমাকে বেশি সময় দিতে পারবো না। শিশুটি আমার ভেড়াগুলোর সাথে অনেকক্ষণ খেলা করল। ছেলেটা বলে চলল একটু কষ্ট স্বরে। তারপর হঠাৎ শিশুটি আমার 2 হাত ধরে আমাকে মিশরের পিরামিডে নিয়ে গেল। একটু দম নিল ছেলেটা, ওই নারী মিশরের পিরামিড চেনেন কিনা জানার জন্যে, কিন্তু তিনি কিছুই বললেন না। তারপর মিশরের পিরামিডে, সে খুব ধীর লয়ে বলল যাতে বৃদ্ধা বুঝতে পারেন। শিশুটি আমাকে বলল, এখানে এলে গুপ্তধন খুঁজে পাবে। আর যে মুহূর্তে সে আমাকে ঠিক জায়গাটি দেখিয়ে দিতে যাচ্ছিল ঠিক তখনই ঘুম ভেঙে গেল, দুবারই। বৃদ্ধা কিছু সময় নীরব থাকলেন। তারপর আবার ছেলেটার হাত টেনে নিলেন, সতর্কতার সাথে পরীক্ষা করতে লাগলেন। আমি ঠিক এখনই তোমার কাছ থেকে ফি নিচ্ছি না, তিনি বললেন। তবে তুমি যদি গুপ্তধন খুঁজে পাও আমি তার 10 ভাগের 1 ভাগ চাই। ছেলেটা হাসল, খুশিতে ডগমগ করে উঠল। যাক বাবা, যে সামান্য কটা টাকা আছে, গুপ্তধন নিয়ে স্বপ্নের ব্যাখ্যা শুনে তার হাত ছাড়া হচ্ছে না। ঠিক আছে, তাহলে স্বপ্নের ব্যাখ্যা করুন, সে বলল। প্রথমে আমার কাছে ওয়াদা করো, আমি এখন যা বলবো তার বিনিময়ে তোমার পাওয়া গুপ্তধনের 10 ভাগের 1 ভাগ আমাকে দেবে। রাখাল ছেলে ওয়াদা করল সে দেবে। বৃদ্ধা আবার তাকে ওয়াদা করতে বললেন, যিশুর পবিত্র হৃদয়ের ছবির দিকে তাকিয়ে। এই স্বপ্নটি দুনিয়ার ভাষায়, বৃদ্ধা বললেন। আমি এর ব্যাখ্যা করতে পারব, তবে ব্যাখ্যাটি খুবই জটিল। এই কারণে আমি মনে করছি তুমি যা পাবে তাতে আমার অংশ প্রাপ্য আছে। আর আমার ব্যাখ্যা হল, তুমি অবশ্যই মিশরের পিরামিডে যাবে। আমি ওগুলোর নাম কখনো শুনিনি, তবে কোনো শিশু তোমাকে সেগুলো দেখিয়ে থাকলে সেখানে অবশ্যই গুপ্তধন আছে। সেখানে তুমি গুপ্তধন পেয়ে ধনী হয়ে যাবে। ছেলেটি বিস্ময়ে হাঁ হয়ে গেল, তারপর বিরক্ত হল। এইসব কথা শোনার জন্য তার এই বৃদ্ধার কাছে আসার দরকার ছিল না। অবশ্য তার সঙ্গে সঙ্গে মনে পড়ল এই বৃদ্ধাকে তার কিছুই দিতে হবে না। এই কাজে অপচয় করার মতো সময় আমার নেই, সে বলল। আমি তোমাকে বলেছি তোমার স্বপ্নটি ছিল সত্যি খুব কঠিন। জীবনের সবচেয়ে ব্যতিক্রম ঘটনাকে মনে হতে পারে একেবারে সহজ বিষয়। কেবল জ্ঞানী লোকেরাই ওই সহজ ঘটনার আসল ব্যাখ্যা বুঝতে পারে। তবে আমি জ্ঞানী নই, আর তাই আমাকে হস্তরেখা বোঝার জন্য অন্য অনেক কিছু শিখতে হয়েছে। ঠিক আছে, আমি কিভাবে মিশর যাব? আমি কেবল স্বপ্নের ব্যাখ্যা করি,
সেগুলো কিভাবে বাস্তবে পরিণত হবে আমি জানি না। আর এই কারণেই আমার মেয়েরা আমাকে যতটুকু খাবার খেতে দেয় আমি সেগুলো খেয়েই কোনো মতে বেঁচে আছি। আর আমি যদি মিশর না যাই, তবে আমি ফি পাব না। এমনটি আরও অনেকবার হয়েছে। তারপর বৃদ্ধা তাকে চলে যেতে বললেন। এর মধ্যেই তার অনেক সময় অপচয় হয়ে গেছে। এতে ছেলেটি হতাশ হল। সে সিদ্ধান্ত নিল সে কখনো আর স্বপ্নে বিশ্বাস করবে না। তার মনে পড়ল তার অনেক কিছু করার আছে। প্রথমে বাজারে গেল কিছু খেতে, তারপর বইটি বদলে আরেকটি মোটা বই নিল। তারপর বাজারের একটি বেঞ্চ দেখতে পেয়ে সেদিকে গেল। এখানে বসে সে তার কেনা নতুন মদের স্বাদ চেখে দেখতে পারে। গরমের দিন, তবে মদ সব ক্লান্তি দূর করে দিল। ভেড়াগুলো সে নগরীর ফটকের কাছে তার বন্ধুর খোঁয়াড়ে রেখে এসেছে। এই শহরের অনেককে সে চেনে। যেখানেই সে যায় অনেককেই বন্ধু বানিয়ে নিতে পারে, ফলে তাকে সবসময় তাদের কাছে থাকতে হয় না। এটি সফরকে তার কাছে আবেদনময় করে তোলে। কেউ যখন প্রতিদিন একই লোকজন দেখে, ঠিক যেমন তার হয়েছিল গির্জার স্কুলে, তখন তারা ওই লোকের ব্যক্তিগত জীবনের অংশ হয়ে পড়ে, আর তখন তারা চায় লোকটি বদলে যাক। কেউ যখন অন্যদের চাওয়া মতো না হতে চায়, তখন অন্যরা ক্রুদ্ধ হয়। সবারই মনে হয় সে স্পষ্টভাবে জানে অন্যদের কিভাবে জীবনযাপন করা উচিত। তারা সে পরামর্শও দেয়, কিন্তু কেউই তার নিজের জীবন কিভাবে চালানো উচিত ওই পরামর্শ কারো কাছ থেকে শুনতে চায় না। সূর্য একটু ডুবে যাওয়া পর্যন্ত সে সেখানেই বসে থাকার সিদ্ধান্ত নিল। তারপর সে তার ভেড়ার পাল নিয়ে মাঠ দিয়ে এগিয়ে যাবে। এখন থেকে 3 দিন পর সে দোকানের মেয়েটির কাছে যেতে পারবে। কিনে আনা বইটি সে পড়তে শুরু করল। এর একেবারে প্রথম পৃষ্ঠায় রয়েছে কবর দেওয়ার অনুষ্ঠানের বর্ণনা। এতে অংশ নেয়া লোকজনের নাম এত কঠিন যে উচ্চারণ করাই মুশকিল। ভাবল সে যদি কখনো বই লেখে তবে বর্তমান সময়ের লোকজনের নাম ব্যবহার করবে, যাতে পাঠককে অনেক নাম মনে রাখা নিয়ে কোনো চিন্তা করতে না হয়। অনেক চেষ্টার পর সে যেইমাত্র পড়ায় মনোযোগ দিতে পারল, তখনই বইটি তার ভালো লাগতে শুরু করল। কবর দেওয়ার অনুষ্ঠানটি হচ্ছে এক বরফ পড়া দিনে। ঠান্ডা ঠান্ডা অনুভবটি দারুণ মনে হল। তার পড়ার মধ্যেই এক বুড়ো লোক এসে তার পাশে বসলেন, সাথে সাথে আলাপ জুড়ে দেওয়ার চেষ্টা করলেন। এখানে তারা কি করছে? বাজারের লোকজনকে দেখিয়ে জিজ্ঞাসা করলেন তিনি। কাজ করছে, ছেলেটি বলল কঠিনভাবে। ভাব দেখালো যে কথা বলার ইচ্ছে তার নেই। সে চাচ্ছে বই পড়ায় মনোযোগ দিতে। আসলে সে দোকানির মেয়ের সামনে বসে তার ভেড়ার পশম ছাটার কথা কল্পনা করছিল। সে ভাবছিল মেয়েটির সামনে গিয়ে সে এমন ভাব ধরবে যে মনে হবে সে বিরাট কেউ। অবিশ্বাস্য সব কাণ্ড কারখানা সে করে দেখাতে পারে। সে অনেকবারই এই ধরনের দৃশ্য কল্পনা করেছে। সে মনে মনে দেখেছে প্রতিবারই মেয়েটি অবাক হয়ে গেছে এটা শুনে যে ভেড়ারা পছন্দ করে পশম পেছন থেকে সামনের দিকে ছাঁটতে। তার ভেড়ার পশম ছাঁটার সময় বলার জন্যে বেশ কিছু ভালো গল্প সে মনে রাখার চেষ্টা করেছে। এইসব গল্পের বেশিরভাগই সে বইতে পড়েছে, কিন্তু ঠিক করে রেখেছে সে এমনভাবে বলবে যাতে মনে হয় এসব তার ব্যক্তিগত অভিজ্ঞতা। মেয়েটি তার বানানো গল্প বুঝতেই পারবে না, কারণ সে তো পড়তে জানে না। বুড়ো লোকটি কিন্তু কথা চালিয়ে যেতে চাইলেন। বললেন তিনি ক্লান্ত ও তৃষ্ণার্ত। তিনি ছেলেটির কাছে জানতে চাইলেন তার কাছে এক চুমুক মদ হবে কিনা। ছেলেটি তার বোতলটি বাড়িয়ে দিল। আশা করল এবার হয়তো লোকটি তাকে একা থাকতে দেবেন। কিন্তু বুড়ো লোকটি আলাপ জমাতে চাইলেন। তিনি ছেলেটির কাছে জানতে চাইলেন সে কি বই পড়ছে। ছেলেটির রাগ হল, চাইল অন্য বেঞ্চে চলে যেতে। কিন্তু তার বাবা তাকে বয়স্কদের প্রতি সম্মান দেখাতে শিখিয়েছেন, তাই সে তার হাতে ধরা বইটি বুড়োর হাতে দিল। 2টি কারণে। প্রথমত, বইটির নামের উচ্চারণ নিয়ে তার নিজেরই দ্বিধা ছিল। দ্বিতীয়ত, লোকটিও যদি পড়তে না পারেন
তবে লজ্জিত হয়ে নিজে থেকেই অন্য বেঞ্চে চলে যাবেন। বললেন বুড়ো লোকটি। তিনি বইটি উল্টে পাল্টে এমনভাবে দেখলেন যেন একটি আশ্চর্য বস্তু। এটি বেশ ভালো বই, তবে আসলেই খিটমিটে। ছেলেটা বড় একটি ধাক্কা খেল। বুড়ো লোকটি পড়তে জানেন এবং আগেই বইটি পড়ে ফেলেছেন। বইটি যদি খিটমিটেই হয়ে থাকে, যেভাবে বুড়ো লোকটি বললেন, ছেলেটির হাতে এখনও এটি বদলানোর সময় আছে। দুনিয়ার প্রায় সব বই যা বলে, এখানেও তাই বলা হয়েছে, বললেন বুড়ো লোকটি। এতে বলা হয়েছে মানুষ তাদের নিজের লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না। আর শেষ করা হয়েছে এই বলে যে প্রত্যেকে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যায় বিশ্বাস করে। দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাটা কি? ছেলেটা জিজ্ঞাসা করল, একেবারে অবাক হয়ে। দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা হল আমাদের জীবনের একটি নির্দিষ্ট পর্যায়ে নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আমরা ভাগ্যের পুতুল হয়ে যাই। আমার বেলায় এমন কখনো হবে না, ছেলেটি বলল। তারা আমাকে পাদ্রী বানাতে চেয়েছিল, কিন্তু আমি রাখাল হওয়া বেছে নিয়েছি। খুব ভালো, বললেন বুড়ো লোকটি, কারণ তুমি বেড়াতে ভালোবাসো। তিনি জানেন আমি কি ভাবছি, ছেলেটি মনে মনে ভাবল। বুড়ো লোকটি এর মধ্যেই দ্রুততার সঙ্গে বইয়ের পাতা উল্টাতে লাগলেন। মনে হচ্ছিল না তিনি আদৌ বইটি ফেরত দিতে চান। ছেলেটি লক্ষ্য করল লোকটির পোশাক বেশ অদ্ভুত। তাকে আরব আরব মনে হচ্ছিল। এসব এলাকায় আরবদের দেখা পাওয়া অস্বাভাবিক নয়। তারিফা থেকে আফ্রিকা মাত্র কয়েক ঘন্টার পথ। কেবল নৌকায় করে একটি সরু খাড়ি পাড়ি দিলেই চলে। আরবরা প্রায়ই এই নগরীতে আসে, কেনাকাটা করে, দিনে কয়েকবার উদ্ভটভাবে প্রার্থনা করে। আপনি কোথা থেকে এসেছেন? ছেলেটি জিজ্ঞাসা করল। অনেক জায়গা থেকে। একজন অনেক জায়গা থেকে আসতে পারে না, ছেলেটি বলল। আমি রাখাল, আমি অনেক জায়গায় যাই, কিন্তু আমি এসেছি কেবল একটি জায়গা থেকে, একটি প্রাচীন দুর্গের কাছে থাকা নগরী থেকে। আমি সেখানেই জন্ম নিয়েছি। ঠিক আছে, আমরা তাহলে বলতে পারি আমি সালেমে জন্মগ্রহণ করেছি। ছেলেটি জানে না সালেম কোথায়, তবে তাকে মূর্খ ভাবতে পারে, সেজন্য সে জিজ্ঞাসা করল না সালেম কোথায়। সে এক নজরে দেখে নিল বাজারের লোকজনকে। তারা আসছে, যাচ্ছে। সবাইকে খুব ব্যস্ত মনে হচ্ছে। আচ্ছা, সালেম দেখতে কেমন? কিছুটা ক্লু পাওয়ার চেষ্টা করল সে। জবাব এলো, সবসময় যেমন থাকে তেমনই। এখানে কোনো ক্লু পাওয়া গেল না। তবে সে জানে সালেম বলে কোনো জায়গা আন্দালুসিয়ায় নেই। থাকলে অনেক আগেই সে তার নাম শুনত। সালেম আপনি কি করেন? সে জোর দিয়ে জানতে চাইল। আমি কি করি? তিনি হাসলেন। আমি সালেমের রাজা। মানুষ কত আবল তাবল বকে, ছেলেটি ভাবল। এইসব লোকের চেয়ে ছাগল ভেড়া ভালো, ওরা কিছুই বলে না। আরও ভালো হয় বইপত্র নিয়ে থাকা। তুমি যখনই চাইবে বই পছন্দ মতো অবিশ্বাস্য অনেক গল্প বলবে, কিন্তু লোকজনের সঙ্গে কথা বলার সময় তারা এমন কিছু বলে যাতে করে তুমি বুঝতেও পারবে না কিভাবে আলাপটা চালিয়ে নেবে। আমার নাম মেলচিজেদেক, বুড়ো লোকটি বললেন। তোমার কয়টি ভেড়া আছে? অনেক, ছেলেটার জবাব। সে বুঝতে পারল বুড়ো লোকটি তার জীবন সম্পর্কে আরও কিছু জানতে চান। তবে তো আমরা সমস্যায় পড়ে গেলাম। তুমি যদি মনে করো তোমার যথেষ্ট ভেড়া আছে, তবে তোমাকে সাহায্য করার কিছু নেই। ছেলেটি অস্বস্তিতে পড়ল। সে তো সাহায্য চায়নি। এই বুড়োই তার কাছে তার মদ চেয়ে পান করতে চেয়েছেন। তিনি আলাপ শুরু করেছেন। আমার বইটি ফেরত দিন, ছেলেটা বলল। আমাকে ভেড়াগুলো জড়ো করতে হবে, উঠতে হচ্ছে। তোমার ভেড়াগুলোর 10 ভাগের 1 ভাগ আমাকে দাও, আমি তোমাকে বলে দেব গুপ্তধন কিভাবে পাবে, বললেন বুড়ো লোকটি। স্বপ্নের কথা মনে পড়ল ছেলেটির। সাথে সাথেই সবকিছু পরিষ্কার হয়ে গেল। বৃদ্ধা তার কাছে নগদ কিছু চাননি। হয়তো এই লোকটি তার স্বামী।
তিনি অস্তিত্বহীন গুপ্তধনের কথা বলে তার কাছ থেকে কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই বুড়ো লোকটিও হয়তো ওই বৃদ্ধা নারীর মতোই জিপসি। তবে ছেলেটা কিছু বলার আগেই বুড়ো লোকটি ঝুঁকে তার হাতের লাঠি দিয়ে বাজারের বালিমাটির মধ্যে কিছু লিখতে শুরু করে দিলেন। তার বুক থেকে উজ্জ্বল কিছু প্রতিফলিত হল। এর তীব্রতা এত ছিল যে মুহূর্তের জন্যে ছেলেটার চোখ ধাঁধিয়ে গেল। তিনি খুব দ্রুত কাজটি করলেন। এমন বয়সে এভাবে কিছু করা অস্বাভাবিক। তিনি তার হাতা কাটা জামার ভেতরে থাকা আলো ছড়ানো জিনিসটি ঢেকে ফেললেন। দৃষ্টিশক্তি স্বাভাবিক হয়ে এলে ছেলেটি বালিতে বুড়ো লোকটির লেখা পড়তে পারল। সেখানে ওই ছোট্ট নগরীর বাজারের বালিমাটিতে তার বাবা, মা আর যে স্কুলে সে পড়েছে সেসবের নাম লেখা রয়েছে। এমনকি ওই যে মুদি দোকানের মেয়ে, তার নামও আছে। এই মেয়েটির নাম তো সে নিজেও জানত না। এমন সব কথাও লেখা আছে যা সে কোনোদিন কাউকে বলেনি। আমি সালেমের রাজা, বুড়ো লোকটি আবার বললেন। আপনি রাজা হলে একজন রাখাল ছেলের সঙ্গে কথা বলছেন কেন? ছেলেটি জানতে চাইল সসম্ভ্রমে এবং অস্বস্তিতে। অনেক কারণে, তবে আমি বলছি সবচেয়ে বড় কারণ হল তুমি তোমার নিয়তি খুঁজে পাওয়ার অভিযানে সফল হতে যাচ্ছ। ছেলেটা জানে না মানুষের নিয়তি আসলে কি। তুমি সবসময় এমনটিই করতে চেয়েছ। মানুষ যখন ছোট থাকে তখন তারা সবাই ভালোভাবে জানে তাদের নিয়তি কি। তাদের জীবনের ওই পর্যায়ে সবকিছুই থাকে স্পষ্ট। তখন সবকিছুই সম্ভব। স্বপ্ন ভয় পায় না তারা। জীবনে যা কিছু ঘটতে পারে বলে আশা করে, মনে প্রাণে চায় সেই সবই যেন ঘটে। তবে সময় যত গড়ায়, একটি রহস্যময় শক্তি বোঝায় তাদের নিয়তিকে বাস্তবে রূপ দেওয়া তাদের জন্য অসম্ভব। বুড়ো লোকটি যা কিছু বলেছেন সেগুলোর প্রায় কোনো কিছুই ছেলেটি বুঝতে পারল না। তবে ওই রহস্যময় শক্তি সম্পর্কে জানবার আগ্রহ হল তার। এই শক্তি নিয়ে কিছু বলতে পারলে দোকানির মেয়ে মুগ্ধ হয়ে যাবে। এটি এমন এক শক্তি যা নেতিবাচক মনে হবে, কিন্তু আসলে এই শক্তি তোমাকে দেখিয়ে দেবে তুমি কিভাবে তোমার নিয়তিকে বাস্তবে পরিণত করতে পারবে। এই শক্তি তোমার মধ্যে উদ্দীপনা ও তোমার ইচ্ছাকে প্রস্তুত করে। তাছাড়া এই গ্রহে একটি পরম সত্য আছে। তুমি যেই হও না কেন, কিংবা তুমি যে কাজেই লেগে থাকো না কেন, তুমি যখন সত্যিই কিছু করতে চাও, এই কামনার কারণ হল এই ইচ্ছার সৃষ্টি হয়েছে মহাজগতের আত্মা থেকে। দুনিয়ায় এটিই তোমার লক্ষ্য। এমনকি কেউ যখন কেবল ঘুরে বেড়াতে চায়, কিংবা দোকানের মেয়েকে বিয়ে করতে চায়, হ্যাঁ, কিংবা এমনকি যখন গুপ্তধনের সন্ধানও করে। জগতের আত্মা পরিপুষ্ট হয় লোকজনের সুখ থেকে, আবার অসুখী অবস্থা, ঈর্ষা, হিংসা থেকেও হয়। নিজের নিয়তিকে বাস্তবে পরিণত করাটা সেই লোকের প্রকৃত বাধ্যবাধকতা। আলাদা আলাদা মনে হলেও আসলে সবকিছুই এক। এবং কেউ মনে প্রাণে কিছু করতে চাইলে তাকে সহযোগিতা করতে পুরো মহাবিশ্বে এগিয়ে আসে। তারা দুজনেই কিছু সময়ের জন্য নীরব থাকলেন। বাজার ও নগরের লোকজন দেখলেন। বুড়ো লোকটাই প্রথমে কথা বললেন। তুমি কেন ভেড়া চড়াতে চাও? আমি ঘুরে বেড়াতে ভালোবাসি। বাজারের এক কোনায় থাকা ছোট্ট খাবারের দোকানটি দেখালেন বুড়ো লোকটি। দোকানদার তার দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। ওই লোকটি যখন শিশু ছিলেন তখন তিনিও ঘুরে বেড়ানোর কথা ভাবতেন, কিন্তু বেড়াতে বের হওয়ার আগে তিনি প্রথমে তার খাবারের দোকান দিতে চাইলেন। কিছু টাকা আলাদা করে রেখেছিলেন। ঠিক করেছিলেন বুড়ো বয়সে তিনি 1 মাসের জন্য আফ্রিকা যাবেন। তিনি বুঝতে পারেননি কখনো মানুষ তার জীবনের যে কোনো সময় তার যে স্বপ্নই হোক না কেন পূরণ করতে সক্ষম। তার উচিত ছিল রাখাল হওয়া, ছেলেটি বলল। হ্যাঁ, তিনিও এমনটাই ভেবেছিলেন, বললেন বুড়ো লোকটি। কিন্তু খাবারের ব্যবসায়ীরা রাখালদের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ লোক বিবেচিত হয়। খাবারের ব্যবসায়ীদের বাসা আছে, কিন্তু রাখালদের ঘুমাতে হয় খোলা জায়গায়। মা বাবা চায়
তাদের মেয়েরা রাখালদের বাদ দিয়ে যেন ব্যবসায়ীদের বিয়ে করে। ছেলেটা তার বুকে হঠাৎ প্রচণ্ড ধূপ শব্দ টের পেল। দোকানের মেয়ের কথা মনে পড়ল তার। ওই মেয়ের শহরে নিশ্চয়ই কোনো খাবারের ব্যবসায়ী আছে। বুড়ো বলে চললেন, তবে দীর্ঘমেয়াদে লোকজনের কাছে তাদের নিজেদের নিয়তির বদলে রাখাল কিংবা ব্যবসায়ীরাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বুড়ো বইয়ের পাতার পর পাতা উল্টিয়ে চলেছেন। হঠাৎ কোনো কোনো পাতার লেখা পড়ে ফেলছেন। ছেলেটি অপেক্ষা করতে লাগল। তারপর তার মনোযোগ ছিন্ন করল, ঠিক যেভাবে বুড়ো লোকটি তার মনোযোগ ছিন্ন করেছেন। আপনি কেন আমাকে এসব বলছেন? কারণ তুমি তোমার নিয়তির কাছে যাওয়ার চেষ্টা করছ। তবে তুমি এখন কাজটি প্রায় ছেড়ে দেওয়ার মতো অবস্থায় পড়ে গেছ। আর এমন অবস্থা কখনো সৃষ্টি হওয়া মাত্রই আপনি সবসময় সেখানে চলে আসেন? না, সবসময় এভাবে নয়। তবে আমি সবসময় উপস্থিত হই কোনো না কোনো আকারে। অনেক সময় আমি কোনো সমাধান কিংবা ভালো আইডিয়া হিসেবে হাজির হই। আবার কখনো কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে ঘটনাটি ঘটা সহজ করে দিই। আর অনেক কিছু করি। তবে বেশিরভাগ সময় লোকজন বুঝতেই পারে না তাদের জন্য আমি কিছু করছি। বুড়ো লোকটি 1 সপ্তাহ আগে ঘটা একটি ঘটনা বললেন। এক খনি খননকারীর সামনে একটি পাথরের আকারে উপস্থিত হতে বাধ্য হয়েছিলেন তিনি। পান্নার খনি খোঁজার নেশায় ওই লোক তার সবকিছু খুইয়ে ফেলেছিলেন। তিনি একটি নদীতে 5 বছর ধরে কাজ করে যাচ্ছিলেন। একটি পান্না পাওয়ার জন্যে লাখ লাখ পাথর পরীক্ষা করছিলেন। লোকটি আর মাত্র একটি পাথর পরীক্ষা বাকি থাকতে তার সব কাজ ছেড়ে দিতে চেয়েছিলেন। আর একটি মাত্র পাথর, সেটি পরীক্ষা করে দেখলেই তিনি পেয়ে যেতেন তার কাঙ্ক্ষিত সেই পান্না। লোকটি যেহেতু তার নিয়তিতে পৌঁছার জন্য সব কিছুই উৎসর্গ করেছিলেন, বুড়ো তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন। তিনি নিজেকে পাথরে পরিণত করে গড়িয়ে খনি খননকারীর পায়ের কাছে পড়লেন। খনি খননকারী তার 5 বছরের কাজে হতাশ হয়ে ক্রোধে পাথরটি কুড়িয়ে নিয়ে পাশে নিক্ষেপ করলেন। তিনি এত জোরে ওই পাথরের ওপর এই পাথর ছুঁড়েছিলেন যে আঘাত লাগা মাত্র সেটি ভেঙে গেল, আর ভাঙা পাথর থেকে বের হয়ে এলো পৃথিবীর সবচেয়ে সুন্দর পান্না। মানুষ তাদের জীবনের প্রথম দিকে জানতে পারে তাদের সৃষ্টির কারণ কি, বললেন বুড়ো একটু তিক্ততার সঙ্গে। হয়তো এই কারণেই তারা এত তাড়াতাড়ি নির্ধারিত পথ ছেড়েও দেয়। এভাবেই সবকিছু চলতে থাকে। বুড়োকে ছেলেটি মনে করিয়ে দিল গুপ্তধন সম্পর্কে তিনি তাকে কিছু বলেছিলেন। প্রবাহিত পানির শক্তিতে গুপ্তধন বেরিয়ে আসে, আবার সেই একই স্রোতের কারণেই তা চাপা পড়ে যায়, বললেন বুড়ো। তুমি যদি তোমার নিজের সম্পদ সম্পর্কে জানতে চাও, তবে তোমাকে তোমার ভেড়ার পালের 10 ভাগের 1 ভাগ আমাকে দিতে হবে। আমার সম্পদের 10 ভাগের 1 ভাগের কথা আসছে কেন? বুড়ো লোকটি হতাশ হলেন বলে মনে হল। এখনো তোমার হাতেই আসেনি এমন কিছুর প্রতিশ্রুতি দিয়ে শুরু করলে সেটি পাওয়ার জন্য কাজ করার আকাঙ্ক্ষা থাকবে না। ছেলেটি তাকে বলল সে ইতিমধ্যেই জিপসিকে তার সম্পদের 10 ভাগের 1 ভাগ দিয়ে দেওয়ার ওয়াদা করেছে। জিপসিরা এমনটি করতে ওস্তাদ, দীর্ঘশ্বাস ফেললেন বুড়ো লোকটি। আমি মনে করি জীবনের প্রতিটি বিষয়েরই মূল্য আছে, তোমার তা শেখা উচিত। আলোর যোদ্ধারা এটি শেখানোর চেষ্টা করেন। ছেলেটাকে বই ফেরত দিলেন বুড়ো লোকটি। আগামীকাল ঠিক এই সময় তোমার ভেড়ার পাল থেকে 10 ভাগের 1 ভাগ নিয়ে আসবে। আমি তোমাকে বলে দেব কিভাবে গুপ্তধন খুঁজে পাবে। শুভ সন্ধ্যা। এরপর বুড়ো লোকটি বাজারের কোণের দিকে হাওয়া হয়ে গেলেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন পাওলো কোয়েলহোর লেখা বিখ্যাত পর্তুগিজ উপন্যাস দ্য আলকেমিস্ট। আজ প্রথম পর্ব আমরা পড়ছিলাম মোহাম্মদ হাসান শরীফের অনুবাদ থেকে। এই বইটির জন্য বহুদিন আগে বহু মানুষ, শত শত মানুষ অনুরোধ করেছিলেন, তখন পড়া হয়নি, এখন পড়ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।